ডিয়ার স্টুডেন্টস, এলিটে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে তোমাদের জৈব রসায়নের প্রাথমিক ধারণা সহ জৈব রসায়নের যে অর্গানিক রিঅ্যাকশনস তার প্রকারভেদ এ সমস্ত বিষয়ে এর আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোকার্বন। ক্লাস 11 এর সেমিস্টার 2 এর এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই হাইড্রোকার্বন মূলত কার্বন আর হাইড্রোজেন সমন্বিত যৌগ। এক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন মিলে যে যৌগ তৈরি হয় সেটাকে আমরা মূলত হাইড্রোকার্বন যৌগ হিসাবে বা হাইড্রোকার্বন হিসাবে সংজ্ঞায়িত করব বা জানব। আজকে হাইড্রোকার্বনে আমরা কি কি আলোচনা করব? হাইড্রোকার্বনে মূলত আলোচনা করব যে হাইড্রোকার্বন এর ক্লাসিফিকেশনস বা প্রকারভেদ এ নিয়ে আলোচনা করব হাইড্রোকার্বন যে যৌগগুলো যেমন মিথেন, ইথেন, তারপর আর ইথিলিন, অ্যালকাইন্স যৌগ যেগুলো রয়েছে, অ্যাসিটিলিন, প্রোপাইন, এসব যৌগের যে কেমিক্যাল রিঅ্যাকশনস তার যেটা হচ্ছে যে উৎপত্তি কিভাবে হয়, মিথেনকে আমরা কিভাবে প্রিপেয়ার করব, ইথেনকে আমরা কিভাবে প্রিপেয়ার করব, তারপর ইথিলিনকে আমরা কিভাবে তৈরি করব, ইথিলিনের কেমিক্যাল রিঅ্যাকশনস কি আছে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে সবিস্তারে আলোচনা করব। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই যেটা হচ্ছে যে হাইড্রোকার্বন। আমি আগেই ক্লাসের শুরুতেই বললাম যে হাইড্রোকার্বন মূলত কার্বন এবং হাইড্রোজেন এই দুটো যৌগ নিয়ে গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো এলিমেন্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই দুটো এলিমেন্ট নিয়ে আমাদের হাইড্রোকার্বন যৌগকে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে কেন হাইড্রোকার্বন বললাম? এক, প্রথমত কার্বন রয়েছে, দ্বিতীয়ত কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে। এবার হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন কিভাবে করব আমরা? হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দু রকম ভাবে করব। কি কি দুটো রকম? একটা হচ্ছে ওপেন চেন, যেটাকে আমরা বাংলায় বলবো মুক্ত শৃঙ্খল। কি বলবো? মুক্ত শৃঙ্খল। আর একটাকে বলছি ক্লোজ চেন। ক্লোজ চেন মানে এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল, এটাকে বলবো আমরা বদ্ধ শৃঙ্খল। ঠিক আছে, ওপেন চেন মুক্ত শৃঙ্খলে আবার কারা কারা রয়েছে? স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড দুটো ভাগে আমরা ভাগ করছি। যেসব হাইড্রোকার্বন মুক্ত শৃঙ্খল দ্বারা গঠিত হয়, মানে ওপেন চেন, সোজাসুজি চেন দ্বারা গঠিত হয়, বা খোলা চেন যেখানে কোনো ক্লোজ, গোলাকার বা যেটাকে বলবো কি বদ্ধ চেন গঠিত হয় না, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো মুক্ত শৃঙ্খল। যেটাকে কি বলে? স্যাচুরেটেড। স্যাচুরেটেড এর বাংলা হচ্ছে সম্পৃক্ত। আর আনস্যাচুরেটেড হচ্ছে অসম্পৃক্ত। তাহলে স্যাচুরেটেড কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আনস্যাচুরেটেড হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেডকে আবার দুই ভাগে ভাগ করব, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। কি কি? অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আমরা ওপেন চেনে যেসব কম্পাউন্ড গুলোকে কি কি ভাগে ভাগ করলাম সেটা আমরা জানলাম। মুক্ত শৃঙ্খলে দুই ধরনের যৌগ থাকে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কোনো ডিভিশন নেই। এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুটো রকম ভাবে ক্লাসিফাই করি, দুটো রকম ভাবে বিভাজন করি। প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি অ্যালকিন, আর দ্বিতীয়টা যেটা আনস্যাচুরেটেড এর অপর একটা ভাগ হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকিন কারা, অ্যালকাইন কারা, এ সমস্ত তোমাদের এর আগের বলা হয়েছে। যে অ্যালকিন মানে হচ্ছে যাদের মধ্যে কি হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তাদেরকে আমরা অ্যালকিন বলবো। অ্যালকাইন কারা? যাদের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি মেনশন করে দিচ্ছি যে কার্বন কার্বন যে ক্ষেত্রে ডাবল বন্ড থাকবে এটাকে বলবো আমরা অ্যালকিন, আর অ্যালকাইন হচ্ছে সি ট্রিপল বন্ড এটা। এবার আসি আমরা
ক্লোজ চেন, বদ্ধ শৃঙ্খল। বদ্ধ বলতে এ মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে ওয়ান এন্ড টু আনাদার এন্ড, যেমন ওপেন খোলা থাকে, এক্ষেত্রে কার্বনের একটা এন্ড থেকে আরেকটা এন্ড একসাথে কি থাকবে, জুড়ে থাকবে। অর্থাৎ ফার্স্ট টার্মিনাল থেকে লাস্ট টার্মিনালের কার্বনটা কি হবে, একে অপরের সাথে জুড়ে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ক্লোজ চেন। ক্লোজ চেনের ভাগ দুটো, একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। ঠিক আছে, অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে, অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা তাদেরকেই বলবো যারা হুকেল রুল মেনে চলে, 4n+2 ইলেকট্রন সিস্টেম মেনে চলে। কম্পাউন্ডটা অবশ্যই প্ল্যানার হবে। তারপরে কি হবে, কম্পাউন্ডের যেটা কার্বন, সেই কার্বনটা sp2 হাইব্রিডাইজড হবে। sp2 হাইব্রিডাইজড হলে সেক্ষেত্রে সেটা কি মাস্ট বি প্ল্যানার, তলে থাকবে, এবং 4n+2 ইলেকট্রন সিস্টেম যে হুকেলস রুল সেটা অবশ্যই মেনে চলবে। এটা পরে আসছি কেন অ্যারোমেটিক বলা হচ্ছে, যদিও এটা এখানে ডিসকাশনের বিষয় নয়। শুধু অ্যারোমেটিক মানে একটা সুগন্ধি দ্রব্য, অ্যারোমা মানে এখান থেকে কি হয়, সুগন্ধ পাওয়া যায়, ওই কারণে এটার নাম হয়েছে অ্যারোমেটিক। ঠিক আছে, তারপর অ্যারোমেটিককে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বেনজিনয়েড সিস্টেম, একটা হচ্ছে নন বেনজিনয়েড সিস্টেম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি বেনজিনয়েড, বেনজিনয়েড, আর এটাকে বলছি নন বেনজিনয়েড, এটাকে নন বেনজিনয়েড সিস্টেম বলছি। তাহলে এই হচ্ছে ওভারঅল ক্লাসিফিকেশন। এর পরবর্তী আমরা কি জানবো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ওপেন চেনে অ্যালকিন অ্যালকাইন্স, এগুলো তো আমাদের সব জানা। বেনজিনয়েড এবং নন বেনজিনয়েড সিস্টেম কোনগুলো, সেই সমস্ত বিষয়গুলো জানবো অ্যারোমেটিক। তাহলে এরপরে ওপেন চেন হাইড্রোকার্বনস। ওপেন চেন হাইড্রোকার্বনে আমরা কি কি দেখবো, ওপেন চেন হাইড্রোকার্বনে সংজ্ঞা বা ডেফিনেশনটা আমরা জানবো। ঠিক আছে, ওপেন চেন হাইড্রোকার্বন বলতে আমরা মূলত কি বুঝি, যে হাইড্রোকার্বন অণুতে কি CH3 CH2 CH3, এখানে একটা কার্বন পরমাণু অপর একটা কার্বন পরমাণুর সাথে স্ট্রেট চেনে যুক্ত রয়েছে, এবং এই কার্বন, এই যে এই কার্বনটা এবং এই কার্বনটা, এই দুটো কার্বন পরমাণু কি রয়েছে, একে অপরের সাথে যে শুরুর কার্বনটা এবং টার্মিনাল কার্বনটা, শেষের কার্বনটা, দুটো কার্বন কি স্ট্রেট চেনে সরাসরি রয়েছে, এরা একে অপরের সাথে কি হয়, যুক্ত নেই, খোলা রয়েছে, ওই কারণে এটাকে কি বলবে, ওপেন চেন। এটা হচ্ছে ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল। তাহলে এটাকে আমরা কি বলছি, মুক্ত শৃঙ্খল বলছি। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস দেখতে হবে যে এটা নাম কি, নামটা হচ্ছে এন বিউটেন, এন বিউটেন, এটাকে আমরা বলবো নরমাল বিউটেন। ঠিক আছে, এটাকে বলবো নরমাল, এটাকে বলবো আমরা কি, নরমাল বিউটেন। এরকম যদি 5 কার্বন বিশিষ্ট কোনো ওপেন চেন হয় তাহলে এটাকে নরমাল পেন্টেন বলবো। 6 কার্বন বিশিষ্ট কোনো ওপেন চেন হলে সেটাকে আমরা নরমাল হেক্সেন বলবো, যেহেতু কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। ঠিক আছে, এবার সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কাদের বুঝবো, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে যেখানে কার্বন কার্বন সবসময় এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড। সম্পৃক্তর বাংলা ইংরেজি হচ্ছে, সম্পৃক্তর ইংরেজি আমরা হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে স্যাচুরেটেড এর ক্ষেত্রে সম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল হচ্ছে যেখানে যেসব হাইড্রোকার্বনে কি হচ্ছে, হাইড্রোকার্বন কার্বন 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 পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সাথে অপর একটি কার্বন পরমাণুর সাথে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে,
তাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। কি বলবো? তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। উদাহরণ কি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ? সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ কি? উদাহরণ ইথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, CH3 CH2 CH3 এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপর CH3 C CH3 CH3 H এটা একটা দিস ইজ আইসোবিউটেন। এটাকে কি বলবো? আইসোবিউটেন। এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা প্রোপেন, প্রোপেন। এটা হচ্ছে ইথেন। তাহলে এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন যদি সবকিছুই কি হয় একটা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, এরপরে আমরা দেখছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেসব হাইড্রোকার্বনে একটি কার্বন পরমাণু অপর একটি সাথে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেসব হাইড্রোকার্বন একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে, তাহলে এখানে কিন্তু একটা কার্বন পরমাণু অপর একটা কার্বন পরমাণুর সাথে এক বন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে, কিন্তু একটা কম্পালসারি বা এসেনশিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে বা খুব গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেটা হচ্ছে যে একটা অন্তত পক্ষে যদি মাল্টিপল বন্ড থাকে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে সংজ্ঞায়িত করব। মিনিমাম একটা যদি থাকে, তাহলে একের অধিক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে পারে, বা একটাতে ডাবল বন্ড বা একটাতে ট্রিপল বন্ড থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল গুলো কি নিব? সহজ এক্সাম্পল সবার জানা ইথিলিন, এটাকে আমরা ইথিন নামকরণ হিসেবে জানি, ইথিন, এটাকে বলবো ইথিন। তারপরে কি আছে? CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন, এটা কি প্রোপিন। তাহলে এই যে এই যৌগগুলোকে কি বলবো? তারপর ইথাইন, ইথাইন এটা অ্যাসিটিলিন নাম, এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে প্রচলিত নেম বা ট্রিভিয়াল নেম যাকে বলে। এটা হচ্ছে ইথিলিন প্রচলিত নাম, এটার প্রচলিত নাম কি? ইথিলিন। তাহলে এগুলো এই যেখানে ট্রিপল বন্ড রয়েছে কার্বন কার্বন, এটাকে ভেঙে আরো এভাবে লেখা যায় CH, অনেকে আবার বুঝতে অসুবিধা হয় যে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড কোথায়, সেটা আমি বুঝিয়ে দিলাম যে কার্বন কার্বন ট্রিপল বন্ড এইভাবে। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন এক বন্ধন দ্বারা রয়েছে, কিন্তু কার্বন কার্বন যেহেতু ট্রিপল বন্ড রয়েছে, এখানে আবার কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড রয়েছে এবং কার্বন কার্বন একটা ডাবল বন্ড রয়েছে। তাহলে একটা এসেনশিয়াল কন্ডিশন হচ্ছে যে অন্তত পক্ষে একটা যদি ডাবল বন্ড থাকে তাহলে, বা একটা যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে সেটাকে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হিসাবে ধরে নিতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, বা ধরে নেব, নিতে পারি নাই, আমরা ধরে নেব। ঠিক আছে, এবার এখানে কার্বন কার্বন যেহেতু দুটো কার্বন রয়েছে, তাহলে একটা কার্বন অপর একটা কার্বনের সাথে ডাবল বন্ড দ্বারা রয়েছে, তাহলে এটা আমরা নাম জানি যে ইথিন, এটা ইথিলিন যেহেতু দুটো কার্বন রয়েছে। তাহলে এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড যৌগের উদাহরণ। এর সাইক্লিক আনস্যাচুরেটেড যৌগের যদি উদাহরণ দেওয়া যায়, তাহলে এটা সাইক্লোহেক্সিন, এটা একটা আনস্যাচুরেটেড যৌগ। ঠিক আছে,
তাহলে এগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। দিস ইজ সাইক্লোহেক্সিন, এটা হচ্ছে সাইক্লোহেক্সিন। তাহলে নেক্সট হচ্ছে ক্লোজ চেন হাইড্রোকার্বন। ক্লোজ চেন হাইড্রোকার্বন বলতে আমরা এর সংজ্ঞাটা এবার জানবো। ক্লোজ চেন হাইড্রোকার্বনের সংজ্ঞা কি? যে ক্ষেত্রে কার্বন পরমাণুগুলির যেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা শুরুর যে কার্বন এবং টার্মিনাল পয়েন্ট একে অপরের সাথে কি থাকবে, যুক্ত অবস্থায় থাকবে, দিয়ে একটা বলয়াকার আকৃতি তৈরি করবে, একটা গোলাকৃতি তৈরি করবে বা একটা বলয়ের মতো রিং স্ট্রাকচার তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো, ক্লোজ চেন হাইড্রোকার্বন বা বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন বলবো, ঠিক আছে। তাহলে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনের ডেফিনেশনটা কি? বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনের ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা হাইড্রোকার্বনের কার্বন চেনের এক প্রান্ত অপর প্রান্তর সাথে যুক্ত হয়ে কোনো একটি হাইড্রোকার্বনের কোনো একটি কার্বন শৃঙ্খলের একটি প্রান্ত অপর একটি প্রান্তের সাথে যুক্ত হয়ে বলয় গঠন করে অথবা রিংয়ের ন্যায় আকৃতি গঠন করলে তাকে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন বলে, ঠিক আছে। এক্সাম্পল কি হবে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনের? বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনের এক্সাম্পল আমরা নিতে পারি একটা বেনজিন, সাইক্লোহেক্সেন এটসেট্রা। বেনজিন, সাইক্লোহেক্সেন, ঠিক আছে। আরো অনেক এক্সাম্পল রয়েছে। পিরিডিন, এগুলো হচ্ছে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনের এক্সাম্পল, ঠিক আছে। তো আমরা এগুলো জানলাম যে বদ্ধ শৃঙ্খল কাকে বলে, যেখানে কি একটা কার্বনের প্রান্ত অপর একটা কার্বনের প্রান্তের সাথে জুড়ে গিয়ে একটা বলয়াকার বা রিং স্ট্রাকচার যদি তৈরি করে তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। এর আগে আমরা প্রথমে ক্লাসিফিকেশন জানার সময় দেখছিলাম যে বদ্ধ শৃঙ্খলে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। তাহলে এবার আমরা আলোচনা করছি মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে বেনজিনয়েড সিস্টেম, একটা হচ্ছে নন বেনজিনয়েড সিস্টেম। তাহলে এক্ষেত্রে বেনজিনয়েড সিস্টেম এর ক্ষেত্রে কি হয়, বেনজিনয়েড সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউনিট স্ট্রাকচার হিসাবে বেনজিন থাকবে। কি বললাম? ইউনিট। ওর যেটা সব থেকে লোয়েস্ট ইউনিট, সব থেকে যেটা একদম একক লোয়েস্ট ইউনিট হিসাবে থাকবে সেটা হচ্ছে বেনজিন। ওই কারণে ওই সিস্টেমটাকে বেনজিনয়েড বলা হয়। আমরা যদি এখানে তিনটে এক্সাম্পল রয়েছে, উদাহরণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে বেনজিন দেখতে পাচ্ছি একটা, এটা আমরা সবাই জানি যে এটা বেনজিনের সংকেত বা বেনজিনের স্ট্রাকচার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা মিথাইল বেনজিন বা টলুইনের স্ট্রাকচার, এর ট্রিভিয়াল নেম বা প্রচলিত নাম হচ্ছে টলুইন, আর এটা হচ্ছে কি অ্যানথ্রাসিন, ঠিক আছে। এবার তাহলে এক্ষেত্রে এই ইউনিটটা বেনজিন ইউনিট হিসাবে ধরবো আমরা, তাহলে ওই কারণে অ্যানথ্রাসিন হচ্ছে একটা বেনজিনয়েড সিস্টেম। বেনজিন নরমালি একটা বেনজিনয়েড সিস্টেম, তাহলে এক্ষেত্রে কি রয়েছে, এটা একটা ইউনিট বেনজিন, এর সাথে আরো একটা চেন যুক্ত হয়েছে বা শাখা যুক্ত হয়েছে যেটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে এটাকে আমরা বলবো মিথাইল বেনজিন। কি বলবো? মিথাইল বেনজিন। অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন
এটা বেনজিন। তারপর আরো অনেক এক্সাম্পল রয়েছে। এটাকে যদি আমরা এভাবে লিখে দিই C2H5, দিস ইজ ইথাইল বেনজিন, তাহলে এগুলো হচ্ছে বেনজিনয়েড সিস্টেম, ঠিক আছে। তারপর এখানে ফেনল একটা বেনজিনয়েড সিস্টেম, OH একটা ফাংশনাল গ্রুপ রয়েছে, দিস ইজ ফেনল, এখানে একটা বেনজিন ইউনিট হিসাবে রয়েছে, এই কারণে এটা বেনজিনয়েড সিস্টেম। নন বেনজিনয়েড সিস্টেমের ক্ষেত্রে কি রয়েছে, নন বেনজিনয়েড সিস্টেমের ক্ষেত্রে যেটা ইউনিট হিসাবে কি বেনজিন থাকে না, ইউনিট হিসাবে এখানে কোথাও বেনজিন নেই, বেনজিনের কি 6টা কার্বন থাকে, এখানে 6 এর অধিক কার্বন রয়েছে এবং স্ট্রাকচারটা কি বেনজিনের মতো নয়, ওই কারণে এটাকে নন বেনজিনয়েড সিস্টেম বলা হচ্ছে, ঠিক আছে। নন বেনজিনয়েড সিস্টেমের হচ্ছে থায়োফিন, এখানে একটা এক্সাম্পল রয়েছে। থায়োফিন একটা নন বেনজিনয়েড সিস্টেম। এখানে অ্যাজুলিন রয়েছে, অ্যাজুলিন এটা একটা নন বেনজিনয়েড সিস্টেম, এখানে কোনো বেনজিনের কোনো ইউনিট নেই। আমরা বেনজিনয়েড এবং নন বেনজিনয়েডের সিস্টেম সম্পর্কে জানলাম যে কোনগুলোকে নন বেনজিনয়েডের সিস্টেম। এক্সাম্পল এটা হচ্ছে ট্রোপোলিন, ঠিক আছে, এটা নাম লেখা হয়নি, ট্রোপোলিন। তাহলে এখানে আমরা নন বেনজিনয়েড সিস্টেম কোনগুলো জানলাম, যে ট্রোপোলিন, ট্রোপোলিনের স্ট্রাকচার কি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো বেনজিন ইউনিট নেই এখানে। একই রকম ভাবে অ্যাজুলিন, অ্যাজুলিনের মধ্যে কোনো বেনজিন নেই, এটা আমি রিপিট করলাম। আবার থায়োফিন, থায়োফিনের মধ্যে কোনো বেনজিন ইউনিট নেই। এরকম অনেক হেটেরোসাইকেল যৌগ রয়েছে যাদের মধ্যে কিন্তু কি যেগুলো 5 কার্বন বিশিষ্ট বা 5 কার্বন বিশিষ্ট বা 4 কার্বন বিশিষ্ট বা 7 কার্বন বিশিষ্ট, এরকম অনেক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড রয়েছে যেগুলো কিন্তু কোনো বেনজিন সিস্টেম না থাকার কারণে সেগুলোকে আমরা নন বেনজিনয়েড সিস্টেম বলতে পারি, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী একটা বিষয়ে যাব, সেটা হচ্ছে জেনারেল মেথডস অফ প্রিপারেশন অফ অ্যালকেন। তাহলে হাইড্রোকার্বনের প্রথম যে প্রস্তুতির বিষয়টা জানবো হাইড্রোকার্বনগুলোর মধ্যে, যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করে, মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। অ্যালকেন মিন্স হচ্ছে কার্বন কার্বন, এই অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তার মানে যেহেতু সিঙ্গেল বন্ড রয়েছে বা কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো। আমরা মূলত প্রথমে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের প্রিপারেশন সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে জেনারেল মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেনে আমরা অ্যালকেন প্রিপারেশন করব, মানে কি অ্যালকেন মূলত আমরা জানলাম যে কার্বন কার্বন কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিশিষ্ট যখন কোনো হাইড্রোকার্বন তৈরি করব বা অ্যালকেন তৈরি করব, তখন আমরা কি কি মেথড থেকে তৈরি করতে পারি সেসব বিষয়গুলো নিয়ে এবার আমরা জানবো। প্রথমত জেনারেল মেথডের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। এর আগে আমরা প্রথমেই জানলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলা হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেসব হাইড্রোকার্বনকে বলা হয় যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেক্ষেত্রে কি আমি এক বন্ধন যুক্ত যৌগ তৈরি করব বা হাইড্রোকার্বন তৈরি করব, তাহলে কি দ্বিবন্ধনটা আমাকে কি করতে হচ্ছে, রিডিউস করতে হচ্ছে বা রিডাকশন করতে হচ্ছে। ওই রিডাকশনের রিয়েজেন্ট বা রিয়েজেন্ট হিসাবে বা বিকারক হিসাবে কি ব্যবহার করব, যেটা হচ্ছে যে বিকারক হিসাবে ব্যবহার করব র্যানি নিকেল। কি নিকেল, র্যানি নিকেল। প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম এগুলো আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমেই দেখা যাক যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা মূলত নিব আর সি ডাবল বন্ড সি আর, এরকম একটা নিলাম। এক্ষেত্রে র্যানি নিকেল ইউজ করব, RANEY, র্যানি নিকেল। और আমরা ইউজ করব কি প্ল্যাটিনাম और প্যালাডিয়াম। এবার কি হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন মানে বিজারণ করছি, তাহলে এই দ্বিবন্ধন যুক্ত যে কার্বন পরমাণু, কার্বন দুটো রয়েছে, সেই কার্বন দুটোতে একটা করে হাইড্রোজেন আমরা জুড়ে দেব। কি করব, একটা করে হাইড্রোজেন জুড়ে দেব। সরি, এখানে হাইড্রোজেন হবে, সরি ছোট্ট করে হাইড্রোজেন লিখে দিতে হবে, আমি ভ্যালেন্সিটা খেয়াল করিনি তাই এটা আমি কারেকশন করে দিলাম। এটা আর সিএইচ ডাবল বন্ড সিএইচ আর। এবার এক্ষেত্রে যদি একটা করে হাইড্রোজেন উভয় দিকে জুড়ে দিই তাহলে কি হবে, আর সিএইচ একটা করে হাইড্রোজেন জুড়ে দিয়েছি, আবার দ্বিবন্ধনটা তাহলে এক বন্ধন হয়ে যাবে।
যেহেতু একটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হলো, আবার আরেকটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হলো, তাহলে কি দ্বিবন্ধনটা এক বন্ধন হয়ে যাবে, তার না হলে ভ্যালেন্সিটা ঠিক থাকবে না। ওই কারণে CH, আবার এখানে H, আবার R। তাহলে আমরা স্পষ্টতই দেখতে পেলাম যে এখানে কি হলো, R CH2 R। তাহলে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনটাকে এক বন্ধনে পরিণত করে দিলাম। কি করলাম? থ্রু র্যানি নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে যে কোনো একটা ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা যদি ট্রিপল বন্ড নিই, ট্রিপল বন্ড নিলে কি হবে? আর সি ট্রিপল বন্ড CR। তাহলে এটা কি? এটা একটা অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের যদি বিজারণ করা যায়, তাহলে অ্যাকচুয়ালি হাইড্রোজেনটা 2 মোলস দরকার হবে, 2 মোলস হাইড্রোজেন দরকার হবে। ঠিক আছে, সেক্ষেত্রে 2 মোলের বিজারণ হবে। তাহলে একই রকম ভাবে আমরা যদি র্যানি নিকেল নিই, র্যানি নিকেল দিয়ে যদি বিজারণ করি, তাহলে কি হবে? প্রথমবার যখন এক অণু হাইড্রোজেন নেওয়া যাবে তখন এটা CH R এ পরিণত হবে। তাই এখানে যেহেতু আমি একবারে 2 অণু নিয়েছি, তাহলে কি হবে? এটা একবারে আমি এটাকে আর CH2 আর একটা অ্যালকেনে পরিণত করলাম। আমি আশা করি বোঝাতে পেরেছি যে প্রথমে কি হবে, প্রথমে যখন এক অণু যুক্ত হবে, প্রথমে যখন এক অণু হাইড্রোজেন যুক্ত হবে, তখন এই কম্পাউন্ডটার ফিগারটা হবে আর CH ডাবল বন্ড CH R, এইটা হবে, এইরকম হবে দেখতে। দেন অ্যানাদার মলিকুল অফ H2 যুক্ত হবে যখন র্যানি নিকেলের উপস্থিতিতে, এই প্রোডাক্টটা আমি তখন পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করতে পারি। কিছু এক্সাম্পল বলতে কি রকম? যেমন CH2 এটাকে যদি র্যানি নিকেলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায়, র্যানি নিকেল যে কোনো একটা প্ল্যাটিনাম প্যালাডিয়ামে দেওয়া যেতে পারে, আমি এখানে র্যানি নিকেল লিখছি। ঠিক আছে, তাহলে র্যানি নিকেলের উপস্থিতিতে যদি দেওয়া যায়, তাহলে কি হবে? দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণুর প্রতিটা সাইডে একটা করে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানে হচ্ছে CH3। তাহলে ইথিলিন থেকে আমরা সহজে কি প্রিপেয়ার করতে পারলাম? ইথেন প্রিপেয়ার করতে পারলাম। দিস ইজ ইথেন। একই রকম ভাবে আমরা যদি CH3CH ডাবল বন্ড CH2, এক্ষেত্রে যদি আমরা প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম যে কোনো একটা ইউজ করে দিয়ে ঘরের উষ্ণতায় টেম্পারেচার দিই, তাহলে কি হবে? বা সাধারণ উষ্ণতায় যদি উত্তপ্ত করি, তাহলে হবে CH3CH2CH3। তাহলে প্রোপিন থেকে সহজে আমরা কি পেয়ে যাব? প্রোপেন পেয়ে যাব। প্রোপেন পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা যদি এরকম একটা কম্পাউন্ড নিই, সাইক্লিক কম্পাউন্ড, একে যদি বিজারণ করি, তাহলে কি হবে? বিজারণ ইন দ্য প্রেজেন্স অফ প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম দিয়ে যদি করি, তাহলে সাইক্লোহেক্সিন থেকে কি পাবো? সাইক্লোহেক্সেন পাবো। এই ধরনের রিয়াকশন যেটা হচ্ছে যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যদি আমরা বিজারণ করি, তাহলে এক্ষেত্রে আমরা এই অ্যালকেন পাবো, সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন পাবো। ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে বিজারণটা কিভাবে হচ্ছে। বিজারণটা আমরা সেই কার্বনে করব যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। প্রত্যেকটা ডাবল বন্ডে কি করব? আমরা একটা করে হাইড্রোজেন যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে অ্যালকেনের বিজারণের ক্ষেত্রে আমরা অ্যালকিনের বিজারণের ক্ষেত্রে বা অ্যালকাইনের বিজারণের ক্ষেত্রে দেখলাম যে র্যানি নিকেল ইউজ করা হয়। র্যানি নিকেলটা কি? এবার এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তোমরা দেখছো যে র্যানি নিকেল, বিজ্ঞানী র্যানি এই পদার্থটাকে আবিষ্কার করেছিল, যেটাকে কি হয় যে নিকেল এবং অ্যালুমিনিয়ামের মিক্সচারকে 3:1 অনুপাতে নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাতে জলের সাথে যদি রিয়াকশন করানো হয়, তাহলে নিকেলকে বিচূর্ণ অবস্থায় পাওয়া যায়। কি অবস্থায় পাওয়া যায়? বিচূর্ণ অবস্থায় পাওয়া যায়। এই বিচূর্ণ অবস্থায় তার সাথে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। র্যানি নিকেল যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে র্যানি নিকেল ইউজ করলে আমরা রিয়াকশনটাকে খুব কম টেম্পারেচারে সম্পন্ন করতে পারবো। কিন্তু আমরা যদি অর্ডিনারি নিকেল ইউজ করি, অর্ডিনারি নিকেল ইউজ করলে বা সাধারণ নিকেল যদি ইউজ করি আমরা, তাহলে র্যানি নিকেল কিভাবে প্রিপারেশন করা হয়? ক্ষারের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম এবং জল এই দুটোকে একসাথে নিয়ে
রিয়াকশন মিক্সচারে কি হয়, আমরা এটা বিচূর্ণ নিকেল আমরা এক্সট্রাক্ট করি, তৈরি করি। সেই বিচূর্ণ নিকেলটাকে রিয়াকশনে ব্যবহার করা হয়, তার ফলে কি হয়, টেম্পারেচারটা নিচে নেমে যায় অনেকটা এবং খুব কম টেম্পারেচারে বিক্রিয়াটা সম্পন্ন হয়। এই কারণে এটাকে আমরা যখন অ্যালকিন বা অ্যালকাইনের বিজারণ করি তখন র্যানি নিকেল ইউজ করি এবং প্রোডাক্টটা খুব সহজেই সহজলভ্য হয়। ঠিক আছে, এটাই হচ্ছে র্যানি নিকেল ইউজ করার কারণ। বিজ্ঞানী র্যানি, সায়েন্টিস্ট র্যানি এটা আবিষ্কার করেছিল, বলে এটার নাম হচ্ছে র্যানি নিকেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি কিভাবে করবে? অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি যেটা হচ্ছে খুব সহজ একটা মাধ্যম রয়েছে, যেটাকে অ্যালকিল হ্যালাইড থেকে প্রথমে আমাকে কি প্রস্তুত করতে হবে, কোনো একটা অ্যালকালাইন আর্থ মেটালের সাথে রিয়াকশন করে আমাকে কি করতে হবে, গ্রিগনার্ড রিয়েজেন্ট প্রস্তুত করতে হবে। তাহলে সেটা কিভাবে আমরা প্রস্তুত করি সেটা আগে দেখে নিই। ঠিক আছে, তাহলে একটা যে কোনো অ্যালকিল হ্যালাইডকে নিয়ে আমরা, অ্যালকিল হ্যালাইড মিন্স RX, একে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করালাম, এটা অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, এটা লিখে দিই, অ্যালকিল হ্যালাইড। তাহলে অ্যালকিল হ্যালাইডকে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করালে কি হবে, ড্রাই ইথার নেওয়া হলে কি হবে, RMgX। খুব সহজ করে বলে দিই, এটা নিয়ে খুব ভাস্ট স্টাডি রয়েছে গ্রিগনার্ড রিয়েজেন্ট সম্পর্কে। তো খুব সহজ করে গ্রিগনার্ড রিয়েজেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা ওর ফিচার্সটাকে যদি মনে রাখতে হয়, তাহলে এখানে আমরা দেখছি দুটো পার্ট, একটা MgX, একটা আরটাকে আমরা বলবো অ্যালকাইল পার্ট, আরটাকে কি বলবো, অ্যালকাইল পার্ট। তাহলে অ্যালকাইল পার্টের এই পোর্শনটা হবে নেগেটিভ আর এই পোর্শনটা হবে পজিটিভ। এই ছোট কথাটা মনে রাখলে অনেকগুলো রিয়াকশনস খুব ইজিলি করা যাবে, খুব সহজেই করা যাবে। তাহলে অ্যালকাইল পার্টটাকে কি বললাম, নেগেটিভ, আর MgX এই পার্টটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে যেহেতু বেসিক পার্ট, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এবার এই RMgX এর সাথে আমরা যদি জলের বিক্রিয়া ঘটাই, তাহলে জলের দুটো পার্ট, একটা H+, একটা H-। তাহলে জলের যেটা হাইড্রোজেন, সে হাইড্রোজেনটাকে কে অ্যাকসেপ্ট করবে, R-। তাহলে RH+, জলের যে OH-টা রয়েছে সেটা হবে কি, MgOH(X)। এইভাবে আমরা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে, তাহলে এটাকে আমরা অ্যালকেন বলবো। কি বলবো, এটাকে আমরা অ্যালকেন বলবো। ঠিক আছে, এই কম্পাউন্ডটাকে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, উদাহরণ দিলে। এখানে কি শুধু আমরা জল ইউজ করব, জলে যে কোনো প্রোটিক সলভেন্ট আমরা ইউজ পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করলে রেজাল্টটা খুব ভালো আসবে। তো সেক্ষেত্রে আমরা মূলত HCl ইউজ করতে পারি, H2O ইউজ করতে পারি, এসব জিনিসগুলো ইউজ করব। তাহলে সব থেকে কমনলি যেহেতু অ্যালকেন প্রিপারেশন করছি, HCl বা H এগুলোই আমরা ইউজ করব। ঠিক আছে, এবার CH3Cl দিয়ে যদি আমি রিয়াকশনটা করাই Mg এর সাথে, তাহলে কি হবে, ClMgBr যে কেউ ইউজ করতে পারে। ঠিক আছে, ড্রাই ইথার রিয়াকশন যদি করাই আমি, ড্রাই ইথারে নিলে CH3MgCl। একটু আগে আমি কি বললাম, যেটা অ্যালকাইল পার্ট সেটা হচ্ছে নেগেটিভ। এবার এখানে ওয়াটারের সাথে রিয়াকশনটা করাচ্ছি, আমি এখানে ওয়াটারটা লিখলাম। ঠিক আছে, এবার বোঝানোর জন্য ওয়াটারটাকে এখানে লিখছি H+OH-। ঠিক আছে, OH-H+, তাহলে কি হবে, মাইনাসটা প্লাসে নেবে আর OH এটা এখানটায় এলো। ঠিক আছে, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, আসলে যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি এটা দেখালাম। তাহলে এটা হচ্ছে CH3 ছিল, হাইড্রোজেনটা এখানে গিয়ে যুক্ত হলো, তাহলে CH4 মিথেন তৈরি হলো, তারপরে কি তৈরি হলো, MgOH-Cl। এরকম আরো অনেক এক্সাম্পল রয়েছে, আমরা কি কি এক্সাম্পল নিতে পারি, CH3, CH2Br, এখানে যদি আমরা Mg নই, ম্যাগনেসিয়াম নিলাম। একই রকম ভাবে আমরা যদি ড্রাই ইথার চালনা করি, ড্রাই ইথার, তাহলে কি হবে, CH3, CH2, MgCl, এটা চালনা করলাম, এর সাথে
যদি HCl চালনা করে দিই, HCl, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে এই মাইনাস পোর্শনের সাথে এইচটা আসবে, তাহলে এখানে হয়ে যাবে CH3, তাহলে CH3 হয়ে গেল, আর তৈরি হবে কি, তৈরি হবে তার সাথে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি মেথড। ঠিক আছে, এটা তোমাদের যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ে খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী স্লাইডে হচ্ছে ভার্জ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুতি। গ্রিগনার রিএজেন্টের সাহায্যে কিভাবে করলাম জানলাম। তাহলে গ্রিগনার রিএজেন্ট হচ্ছে কি, আমরা একটা অ্যালকিল হ্যালাইড নেব, অ্যালকিল হ্যালাইড নিয়ে সেখানে আমরা কি ইউজ করব জানলাম, যে ম্যাগনেসিয়ামের সাথে শুষ্ক ইথারের বিক্রিয়া ঘটাবো, শুষ্ক ইথারের বিক্রিয়া ঘটালে RMgX উৎপন্ন হবে, সেখানে এক্সটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু হতে পারে, গ্রুপ 17 এলিমেন্টের যে কোনো একটা হতে পারে, তাহলে তারা ওখানে গিয়ে RMgX তৈরি করবে, অ্যালকাইল পার্টটা নেগেটিভ, যে কোনো একটা প্রোটিক সলভেন্ট নিয়ে সেখানে হাইড্রোজেনটা যুক্ত করে দেবো। তোমরা যাদের অসুবিধা ভিডিওটা পজ করে দেখবে। নেক্সট হচ্ছে ভার্জ বিক্রিয়া। বিজ্ঞানী ভার্জের স্পেলিংটা তোমরা সবাই WURTZ, রিঅ্যাকশন। ঠিক আছে, ভার্জ বিক্রিয়া কি, ভার্জ বিক্রিয়ার ক্ষেত্রে এক্ষেত্রেও সেম, আমরা কি ইউজ করব, অ্যালকিল হ্যালাইড ইউজ করব, অ্যালকিল হ্যালাইড RX, অ্যালকিল হ্যালাইড ইউজ করব। ধাতব সোডিয়াম 2 মোল সোডিয়াম নিব, 2 মোল সোডিয়াম নিলে এখানে অ্যাকচুয়ালি 2 মোল অ্যালকিল হ্যালাইড, ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে কি তৈরি হবে, আর তৈরি হবে, কি তৈরি হবে, আর। তাহলে ভার্জ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারলাম, আর কি তৈরি হবে, 2NaCl। সাইড প্রোডাক্টটা নেসেসারি নয়, তারপরেও আমি লিখে দিলাম। তাহলে আমরা অ্যালকেন কিভাবে প্রস্তুত করব এটা আমরা দেখতে পেলাম, যে ভার্জ বিক্রিয়ার সাহায্যে কিভাবে, এর একটা নির্দিষ্ট রিঅ্যাকশন মেকানিজম আছে, সেটা নিয়ে এখানে আলোচনা করব আমি। তার আগে আমি বলে দিই যে খুব সিম্পলি তোমরা এটাকে কিভাবে মনে রাখবে। তাহলে কি একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, এবার একটু সঠিক অ্যাপ্রোচে খুব সুন্দরভাবে লিখে এটাকে কিভাবে তোমরা পরীক্ষায় রপ্ত করবে, যে কোনো অ্যালকিল হ্যালাইড দিলে সেখান থেকে আমরা কি অ্যালকেন প্রস্তুত করতে পারি সেটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে যেহেতু 2 অণু RX নিয়েছি, এইটাকে RX লিখলাম। ঠিক আছে, X ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি এখানে আবার লিখে দিই, অনেকে আবার বুঝতে সমস্যা করো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এবার এখানে সোডিয়াম 2 অণু, ঠিক আছে, আমি 2 অণু সোডিয়ামটাকে একসাথে লিখে দিলাম 2Na। এবার এখানে XR নিলাম, তাহলে দুটো অ্যালকিল হ্যালাইডকে আমি এভাবে লিখেছি। ড্রাই ইথার ইউজ করছো, ড্রাই ইথার, তাহলে ড্রাই ইথার ইউজ করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম NaX, সোডিয়াম হ্যালাইড বেরিয়ে যাবে, তাহলে এটা X করে দিলে বেটার হবে। আমি Xটাকে অ্যাকচুয়ালি ক্লোরিন ধরেই লিখেছি, তাহলে তোমরা এখানে X করে দাও, তাহলে 2NaX হয়ে গেল। তাহলে এখানে 2NX বেরিয়ে গেলে কি থাকে, R এবং R পড়ে থাকে, R এবং R পড়ে থাকে। ঠিক আছে, আরটা যে কোনো অ্যালকাইল পার্ট হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, আইসোপ্রোপাইল হতে পারে, এনিথিং, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে যদি এক এক করে লিখি তাহলে আমরা দেখতে পাবো। আমি মিথাইল হ্যালাইড নিয়ে শুরু করছি, মিথাইল ক্লোরাইড, তাহলে এটা 2 মোলস নিতে হবে। 2 মোলসকে আমি একটু সাজিয়েই লিখছি, 2 মোল সোডিয়াম নিলাম, 2 মোল সোডিয়াম নেওয়ার পর এখানে ClNa, এটাকে লিখে ফেললাম, সরি CH3, এটাকে লিখে ফেললাম। তাহলে এটাকে লিখে ফেললে আমার কি হচ্ছে, 2NaCl, এটা বাইরে বেরিয়ে যাবে। ড্রাই ইথার অ্যাজ ইউজুয়াল যেরকম ইউজ করি, ড্রাই ইথার। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা যেহেতু হ্যালোজেন এলিমেন্টটাকে আমরা ক্লোরিন নিয়েছি, তাহলে সাইড প্রোডাক্ট অ্যাজ এ কি বেরোবে, 2NaCl। এবার এখান থেকে কি হচ্ছে, আমরা পড়ে আছে দেখছি CH3, একটা পোর্শন এখানে CH3 পড়ে রয়েছে, কি পড়ে রয়েছে, CH3 একটা পোর্শন পড়ে রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি CH3,
এখানে একটা পোর্শন CH3 পড়ে রয়েছে, তাহলে আলটিমেট প্রোডাক্টটা কি হবে CH3 এটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি আরো এক্সাম্পল নিতে যাই, যেমন ধরো CH3CL এটাকে নিলাম। এবার এখানে 2 মোল সোডিয়াম দিয়েছে, আবার এখানে CH3 ঠিক আছে, এটার নাম আমাদের সবার জানা উচিত। আইইউপ্যাক নোমেনক্লেচারে বা আইইউপিএসি নোমেনক্লেচারে এই নামটা, এই কম্পাউন্ডটা নিয়ে পড়ানো হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, আইসোপ্রোপাইল CHLORID আইসোপ্রোপাইল ক্লোরাইড। তাহলে ন্যাচারালি এখান থেকে কি বেরিয়ে যাবে, 2 NaCl বাইরে বেরিয়ে যাবে। NaCl বাইরে বেরিয়ে গেলে এটা ড্রাই ইথারের উপস্থিতিতে যদি রিয়াকশন করাই তাহলে কি হবে, ড্রাই ইথারের উপস্থিতিতে যদি রিয়াকশন করে তাহলে আলটিমেট প্রোডাক্টটা তৈরি হচ্ছে CH3 আবার CH, এখানটায় CH3, এটা CH3, এই যে অ্যালকেন তৈরি হচ্ছে এই অ্যালকেনটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এরকম আমরা অসংখ্য অ্যালকেন তৈরি করতে পারি থ্রু ভার্জ বিক্রিয়া। এবার ভার্জ বিক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি, ভার্জ বিক্রিয়ায় সব সময় জোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করা হয়েছে। এখানে বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন আমরা তৈরি করতে পারবো না। কেন বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে পারবো না, আমরা এখানে অ্যাকচুয়ালি যে অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি সেখানে 2 মোলস অ্যালকিল হ্যালাইড নিয়েছি। তাহলে 2 মোলস অ্যালকিল হ্যালাইড নেওয়ার অর্থই হচ্ছে সেখানে অ্যালকাইল পার্টটা 2টো পার্ট রয়েছে। ঠিক আছে, তার মানে কার্বনের 2টো পার্ট রয়েছে। তাহলে কার্বনের যদি 2টো পার্ট রাখে তাহলে 2টো পার্টই পরস্পরের সাথে কি করেছে, কম্বাইন করেছে, যুক্ত হয়েছে। তাহলে এখানে মিনিমাম যেহেতু ইথেন তৈরি হবে, ওই কারণে আমরা এখানে বিজোড় মিনিমাম ইথেন তৈরি হবে বা বিউটেন তৈরি হবে, এরকম কোনো কম্পাউন্ড তৈরি হবে। অসম অ্যালকেন বা বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে পারবো না, এটা 1 নাম্বার। আমাকে যদি বলে যে ভার্জ বিক্রিয়াকে মিথেন প্রস্তুত করা সম্ভব, না, ভার্জ বিক্রিয়ায় কখনোই মিথেন প্রস্তুত করা সম্ভব নয়। কেন মিথেন প্রস্তুত করা সম্ভব নয়, কারণ মিথেন প্রস্তুত করতে গেলে আমাকে স্টার্টিং ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু অ্যালকিল হ্যালাইডের 2 মোলস নিয়েছি, সেটা তখন নেওয়া যাবে না, বা অন্য কিছু নেওয়া যাবে কিনা সেটা রিয়াকশন এখন পর্যন্ত আসেনি। তবে সব থেকে সহজ বিষয় হচ্ছে যে যেহেতু আমি এখানে অ্যালকিল হ্যালাইডটা 2 মোলস নিয়েছি, 2 মোলস নেওয়ার ক্ষেত্রে আমার কি এখানে 2টো কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। যেহেতু 2টো কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, মিথেন যেহেতু 1টি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন, তাই ভার্জ বিক্রিয়ায় মিথেন তৈরি পসিবল নয়। ঠিক আছে, এবার ড্রাই ইথার কেন ব্যবহার করা হয়, এটা একটা প্রশ্ন। ভার্জ বিক্রিয়ায় ড্রাই ইথার ব্যবহার করার কারণ হচ্ছে ভার্জ বিক্রিয়া আমরা কি ইউজ করছি, সোডিয়াম ইউজ করছি। সোডিয়াম কি হাইলি রিঅ্যাক্টিভ বেস, ক্ষার। তাহলে যদি ড্রাই ইথার ব্যবহার না করে যদি ময়েস্ট ইথার ব্যবহার করি, ময়েস্ট ইথারে কি থাকবে, জল থাকবে। জলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যেতে পারে। বিক্রিয়াটা কি হতে পারে, বিক্রিয়াটা কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক যে বিক্রিয়াটা সংঘটিত হবে, যে অ্যালকেন তৈরি করার প্রসেসটা কি হতে পারে, বিঘ্ন ঘটতে পারে। দ্যাটস ওয়াই সেখানে কি আমরা ড্রাই ইথার ব্যবহার করি, ময়েস্ট ইথার ব্যবহার করি না। ঠিক আছে, ড্রাই ইথারে কোনো রকম জল থাকে না, সেক্ষেত্রে ধাতব বিক্রিয়াটা কি স্মুথলি রান করা পসিবল হয় বা খুব সহজেই বিক্রিয়াটা করানো সম্ভব হয়। ঠিক আছে, ভার্জ বিক্রিয়ায় মিথেন প্রস্তুত করা যায় না কেন, বললাম যে আমরা ভার্জ বিক্রিয়ায় স্টার্টিং ম্যাটেরিয়াল হিসাবে বা প্রারম্ভিক পদার্থ হিসাবে কি নিই, মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড, যদি সিম্পলি নিই এটা, বা মিথাইল আয়োডাইড, তাহলে এটা অ্যাকচুয়ালি কি 2 মোলস করে নিতে হয়। এটা কত করে নিতে হয়, 2 মোল করে নিতে হয়। এগুলো সবকটাই কি 2 মোলস করে নিতে হয়। তাহলে 2 মোলস করে নিতে গেলে কি হয়, 2 মোলস করে নিতে গেলে সেক্ষেত্রে আমার কি 2টো কার্বনের 2টো পার্ট অ্যালকাইল পার্ট পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, দিয়ে কি হয় মিনিমাম আমার কি হয় ইথেন তৈরি হয়। এক্ষেত্রে যেহেতু মিথেন একটা মাত্র কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ, সেক্ষেত্রে এটা তৈরি করা পসিবল হয় না। ভার্জ বিক্রিয়ায় প্রোপেন তৈরি করা যায় না কেন, প্রোপেন তৈরি করতে গেলে এক্ষেত্রে এক মনে রাখতে হবে যে আমাকে মিক্সচার অফ অ্যালকিল হ্যালাইড নিতে হবে। প্রোপেনে কটা, এটা আমি আলোচনা করব যে প্রোপেন তৈরি করা যায় না কেন, প্রোপেন তৈরি করলে কি অসুবিধা হতে পারে, বা অপ্রতিসম বা বিজোড় সংখ্যক অ্যালকেন প্রস্তুতির জন্য হিয়া উপযুক্ত নয় কেন। দুটোর আনসার সেম, দুটোর আনসার কি হবে, একই। ঠিক আছে, এবার
প্রোপেন তৈরি করা যায় না কেন, যদি প্রোপেন তৈরি করা যায় থাকে তাহলে তাকে আলাদা করার কোনো সব পসিবিলিটিজ আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে আমরা মেকানিজমটা সম্পর্কে দেখে নিই যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। সোডিয়াম আমরা জানি বেসের কাজ হচ্ছে ইলেকট্রন রিলিজ করে দেওয়া, ছেড়ে দেওয়া। তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, তার মধ্যে ডেফিসিয়েন্সি তৈরি হবে, ঘাটতি তৈরি হবে। তাহলে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে, দুটো ইলেকট্রন বাইরে পড়ে আছে। এবার আমরা কি নিয়ে শুরু করেছি, আমরা ইথাইল ব্রোমাইড বলি বা মিথাইল ব্রোমাইড বলি, আমি এখানে এক্সাম্পল হিসেবে ইথাইল ব্রোমাইড নিয়েছি। তাহলে ইথাইল ব্রোমাইড যদি নিই, তাহলে ইথাইল ব্রোমাইডের ক্ষেত্রে ব্রোমিন ইজ এ গুড লিভিং গ্রুপ। তাহলে ব্রোমিন লিভিং গ্রুপ হলে কি হবে, এখানে বন্ডের হেট্রোলিসিস হয়েছে, হোমোলিটিক না হেট্রোলিসিস হলে ব্রোমিন বন্ড নিয়ে বেরিয়ে গেছে, দ্যাটস হোয়াই ব্রোমিন কি হয়ে গেছে, বিআর মাইনাস রূপে বেরিয়ে গেছে। বিআর মাইনাস যেহেতু বেরিয়ে গেছে তাহলে কি কার্বনের ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। এবার কার্বনের ইলেকট্রন ঘাটতিটাকে কে পূরণ করবে, দুটো ইলেকট্রন পূরণ করবে। তাহলে কার্বনের এই দুটো ইলেকট্রন এখানে প্লাস হবে, তাহলে +2 ইলেকট্রন। তাহলে এই দুটো ইলেকট্রন চলে আসলে কি হয়ে যাবে, এটা একটা যে ইলেকট্রন ঘাটতিটা তৈরি হয়েছে সেটার জন্য হয়ে গেল, আর একটা এক্সেস ইলেকট্রন রয়েছে, দ্যাটস হোয়াই এটা CH2 মাইনাস, এটা কার্ব অ্যানায়ন তৈরি হয়েছে। এটাকে কি বলি আমরা, কার্ব অ্যানায়ন। তাহলে এই কার্ব অ্যানায়ন, যে কার্ব অ্যানায়নটা তৈরি হয়েছে সেই কার্ব অ্যানায়নটা কি করতে হবে, কার্ব অ্যানায়নটা দেখতে হবে যে পরবর্তী যে আরেক অণু অ্যালকিল হ্যালাইড রয়েছে, সেই অ্যালকিল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করবে থ্রু SN2 পাথওয়ে। ঠিক আছে, তাহলে এই কার্ব অ্যানায়নটা কি, এই কার্বনে গিয়ে এখানে এসে জুড়ে গেল, এখানে এসে জুড়ে এখান থেকে কি হয়ে গেল, ব্রোমিন আজ এ লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেল। তাহলে ব্রোমিন যেহেতু বাইরে লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে কি তৈরি হলো, একটা পোরশন CH3CH2 ছিল, এখানে ব্রোমিনটা লিভিং গ্রুপ হয়ে গেলে কি এর মাথায় ইলেকট্রন ঘাটতি তৈরি হবে, এর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এখানে দিয়ে কি হয়ে গেল, একটা বন্ড তৈরি হয়ে গেল। এই বন্ডটাকে CH3CH2 তৈরি হয়ে গেল। এটাকে আমরা কি বলবো, নরমাল বিউটেন বলবো। কি বলবো, নরমাল বিউটেন বলবো, নরমাল বিউটেন বলবো। তাহলে এই ছিল মেকানিজমটা। এগেন আই রিপিট মেকানিজমটা, বেস রয়েছে, সোডিয়াম মেটাল ধাতু কি করবে, ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হলো, এটা Na+ এ পরিণত হলো, Na+ এ পরিণত হওয়ার পর যে দুটো এক্সেস ইলেকট্রন রয়েছে, এখানে ইথাইল ব্রোমাইডকে আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসাবে নিয়েছি, রিঅ্যাক্ট্যান্ট হিসাবে নেওয়ার পর কি হচ্ছে, যে ব্রোমিন যেহেতু গুড লিভিং গ্রুপ সে বাইরে বেরিয়ে গেলে আজ Br মাইনাস, কার্বোক্যাটায়ন তৈরি হলো। কার্বোক্যাটায়ন মানে কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা মলিকুল, এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে লুইস অ্যাসিড হিসেবে যেহেতু কাজ করবে তার মানে কি ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাহলে এই ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করবে কে, সোডিয়ামের যে দুটো এক্সেস ইলেকট্রন রয়েছে সেই দুটো এক্সেস ইলেকট্রন করবে কি, কার্বোক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করবে। তাহলে ইলেকট্রন প্রদান করে এটা কি CH2 মাইনাসে পরিণত করলো, CH3CH2 মাইনাস। তাহলে একটা কার্বোক্যাটায়ন এখানে কি করলো, কার্ব অ্যানায়ন জেনারেট করলো। এবার এই কার্ব অ্যানায়ন জেনারেট করলে সেটা হচ্ছে যে CH3CH2Br আনাদার মলিকুল যে অ্যালকিল হ্যালাইড রয়েছে বা আরেক কোনো যে অ্যালকিল হ্যালাইড রয়েছে সেই অ্যালকিল হ্যালাইড এই মাইনাসটা কি হয়, এই কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করে এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, দিয়ে তোমার নরমাল বিউটেন তৈরি করবে। ঠিক আছে, এই ছিল বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এবার কতগুলো প্রশ্ন, যে প্রোপেন কেন প্রস্তুত করা যায় না, প্রোপেন কেন প্রস্তুত করা যায় না, প্রোপেন কেন প্রস্তুত করা যায় না। তাহলে দুটো অ্যালকিল হ্যালাইড নিয়ে আমরা, প্রোপেন মানে তিনটে কার্বন, তাহলে CH3CH2Br, দুই অণু ধাতব সোডিয়াম নিলাম, আর আরেকটা নিলাম কি BrCH3 মিথাইল ব্রোমাইড, ড্রাই ইথার। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 2NaBr বেরিয়ে যাবে, 2NaBr বেরিয়ে যাবে, 2NaBr। তাহলে 2NaBr বেরিয়ে গেলে এখান থেকে কি হয়ে যাবে, CH3 CH2 CH3। আপাত দৃষ্টিতে খুব সহজভাবে মনে হবে এই তো প্রোপেন তৈরি হলো, কিন্তু না, এই অ্যালকিল হ্যালাইডটা কি হয়, নিজেদের মধ্যে আবার সেলফ রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করে কি তৈরি হয়, CH3 CH2 CH2 CH3, এটা একটা। আর এখানে কি হচ্ছে, এখানে এটা আবার নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে, CH3 CH3, এই যে CH3 পোরশনটা আছে, এই CH3 পোরশনটা আবার নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে। তাহলে এখানে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হলো,
যার ফলে কি হচ্ছে যে প্রোপেন অপতিসম অ্যালকেন যদি প্রস্তুত করতে যাই তাহলে আমার মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হবে। ওই কারণে যখন আমরা আলাদা আলাদা অ্যালকিল হ্যালাইড নেব, আলাদা আলাদা অ্যালকিল হ্যালাইড নিলে সেক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যক কার্বন পরমাণু পেতে পারি, কিন্তু মিক্সচার অফ যেহেতু অ্যালকেন তৈরি হবে, নট অ্যালকিল হ্যালাইড, সরি, মিক্সচার অফ যেহেতু অ্যালকেন তৈরি হবে, সেক্ষেত্রে মিক্সচার অফ অ্যালকেন তৈরি হওয়ার ক্ষেত্রে সেটাকে কি হবে, আলাদা করা সম্ভব, খুব কষ্টকর হয় এবং ইল্ডটা খুব কম পরিমাণে হয়। ওই কারণে অপতিসম অ্যালকেন প্রস্তুতির জন্য বা প্রোপেন প্রস্তুতির ক্ষেত্রে এটা কিন্তু খুব সহজ প্রসেস নয়, ঠিক আছে, খুব ভালো প্রসেস নয়। এটা অপতিসম অ্যালকেন 3টে কার্বন বিশিষ্ট, এটার জন্য খুব ভালো প্রসেস নয়, ঠিক আছে। তাহলে এটাই আনসার, যেটা বলে দিলাম যে দুটো আলাদা অ্যালকিল হ্যালাইড নিতে হবে, তার সাথে ধাতব সোডিয়ামের যদি রিয়াকশন করানো যায় তাহলে অ্যালকিল পার্ট দুটো তো অবশ্যই একটা প্রোডাক্ট তৈরি করবে, যেটা যে প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা সেটা তো তৈরি করবে, কিন্তু তার সাথে যেটা ইটসেলফ প্রত্যেকটা অ্যালকিল হ্যালাইড তার নিজস্ব প্রোডাক্ট তৈরি করবে। এখানে যেমন এই অ্যালকিল হ্যালাইডটা CH3 CH2 পার্ট আছে, তাহলে এটার CH3 CH2 পার্টটা কি আবার আরেকটা যুক্ত হবে, যে এখানে আমি দেখো যুক্ত করে দিয়েছি CH2 CH3 পার্টটা, আর এখানে CH3 CH2 পার্টটা, তাহলে দুটো পার্ট যুক্ত হয়েছে। তাহলে এটা এই অ্যালকিল হ্যালাইডটার জন্য, আবার এখানে CH3 Br রয়েছে, তাহলে এই অ্যালকিল হ্যালাইডটার অ্যালকিল পার্ট কোনটা, CH3, এটাকে তুমি দুবার জুড়ে দাও, আর এটার আলাদা আলাদা পার্টটাকে একবার জুড়ে দাও, তাহলে এটা আমি পেয়েছি কি অপতিসম পেয়েছি, 3টে কার্বন পরমাণু বিশিষ্ট প্রোপেন অপতিসম, আর এগুলো কি সব প্রতিসম পড়েছি। তাহলে প্রতিসম এবং অপতিসম অ্যালকেনের কি একটা মিক্সচার তৈরি হয়েছে, যে ক্ষেত্রে প্রতিসম অ্যালকেনটাকে আমি আলাদা করতে পারবো না, ওই কারণে এটা অপতিসম অ্যালকেন প্রস্তুতির জন্য ভালো পদ্ধতি নয়। তাহলে অপতিসম অ্যালকেন আমি প্রস্তুত করতে চাই, আমি করব, তাহলে এটা কিভাবে করব, এর পরবর্তী ভাবনা চিন্তা নিয়ে বিজ্ঞানী পরবর্তীকালে যে একটা রিয়াকশন এসেছে যেটাকে কোরে হাউস সিনথেসিস বলা হয়, বিজ্ঞানী কোরে হাউসের নাম অনুসারে এটাকে কোরে হাউস সিনথেসিস বলা হয়, ঠিক আছে। কোরে হাউস সিনথেসিসটা কি, কোরে হাউস সিনথেসিসটা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকিল হ্যালাইডকে লিথিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করা হয়েছে, কার উপস্থিতিতে, লিথিয়াম। তাহলে এক্ষেত্রে আমরা অ্যালকিল হ্যালাইড ইউজ করছি। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে আমরা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রিপারেশন করছি, কিন্তু রিয়েজেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা, প্রত্যেক রিয়াকশনের কি কিছু লিমিটেশনস দেখছি। লিমিটেশনস কি কি দেখছি, ভার্জ বিক্রিয়ায় দেখলাম প্রতিসম অ্যালকেন অপতিসম অ্যালকেন প্রস্তুত করা যায় না, তাহলে আমি অপতিসম অ্যালকেন প্রস্তুত করতে যাচ্ছি, কিভাবে করব, অ্যালকিল হ্যালাইডের বিজারণ করলে কিভাবে করা যায়, তারপর অ্যালকিল হ্যালাইড থেকে গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, প্রত্যেকটাই কিন্তু খুব প্রিসাইজলি তোমাদের পড়তে হবে, ঠিক আছে, বা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোন অ্যালকিল হ্যালাইডে কি রিয়েজেন্ট ইউজ করছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যালকিল হ্যালাইডকে ধাতব লিথিয়ামের সাথে বিক্রিয়া করলে অ্যালকিল লিথিয়াম, এইটাকে আমরা বলছি, এই ভদ্রলোককে বলছি অ্যালকিল লিথিয়াম, কি অ্যালকিল লিথিয়াম। তাহলে এই অ্যালকিল লিথিয়াম কিউপ্রাস আয়োডাইডের সাথে রিয়াকশন করছে, এই অ্যালকিল লিথিয়াম কিউপ্রাস আয়োডাইডের সাথে বিক্রিয়া করে ডাইঅ্যালকিল কিউপ্রাস আয়োডাইড, এটা হচ্ছে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এটাকে বলা হয় গিলম্যান রিয়েজেন্ট। কি বলে, আমি এখানে লিখে দিচ্ছি R2CuLi, এটাকে বলা হয় গিলম্যান রিয়েজেন্ট। কি বলে, গিলম্যান রিয়েজেন্ট বা গিলম্যানের বিকারক, এটাকে কি বলে, গিলম্যানের বিকারক বলে, কি বলে, গিলম্যানের বিকারক, ঠিক আছে। এবার এখানে কি হলো, গিলম্যানের বিকারক এলো, তাহলে গিলম্যানের বিকারকের যেটা আমরা কি দেখলাম, গ্রিগনার্ড রিয়েজেন্টের ক্ষেত্রে অ্যালকাইল পার্টটা কি নেগেটিভ পার্ট, কি বললাম, অ্যালকাইল পার্টটা নেগেটিভ পার্ট। তাহলে এখানে আর এক অণু কি নিয়েছি, অ্যালকিল হ্যালাইড নিয়েছি, আর এখানে আর পার্টটা নেগেটিভ পার্ট, তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে এই আর এর যেটা নেগেটিভ অংশ, অ্যালকিল হ্যালাইডের অ্যালকাইল পার্টটা পরস্পরে যুক্ত হয়ে একটা অ্যালকেন তৈরি করেছে, ঠিক আছে। এবার
একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হলে বিষয়টা খুব সহজ। এখানে তো রিয়াকশনটা লেখা রয়েছে যে কিভাবে রিয়াকশন করে। আরএক্স আর এর সাথে লিথিয়াম যুক্ত হয়ে আরএলআই তৈরি করেছে। আরএলআই কিউ প্লাস আয়োডাইডের সাথে রিয়াকশন করে কি হয়েছে, R2CuLi ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, যেটাকে আমরা গিলম্যান রিয়েজেন্ট হিসেবে জানছি। ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেটটাকে কি গিলম্যান রিয়েজেন্ট হিসেবে জানি। তাহলে গিলম্যান রিয়েজেন্টের কাজ, গিলম্যান রিয়েজেন্টের যেটা অ্যালকাইল পার্ট সেই পার্টটা হচ্ছে নেগেটিভ পার্ট। এটা তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে গিলম্যান রিয়েজেন্টের অ্যালকাইল পার্টটা যেহেতু নেগেটিভ পার্ট, তাহলে আমরা একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবো যে এই পুরো রিয়াকশনটাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, পুরো রিয়াকশনটাকে কিভাবে ক্লিয়ার করব, CH3Br2Li লিথিয়াম নিলাম। তাহলে এটাকে কি করব, এটাকে আমরা করব CH3Li, দিস ইজ অ্যালকিল লিথিয়াম। সাইড প্রোডাক্ট আমি আর লিখছি না, এটা হচ্ছে অ্যালকিল লিথিয়াম, অ্যালকাইল লিথিয়াম, অ্যালকাইল লিথিয়াম। ঠিক আছে, এই অ্যালকাইল লিথিয়ামটা কি হচ্ছে, 2 মোলস যদি না হয় 2CH3Li, 2CH3Li এর সাথে কিউ প্লাস আয়োডাইডের বিক্রিয়া করানো হলো। কিউ প্লাস আয়োডাইডের যদি বিক্রিয়া করানো হয় তাহলে CH3 2CuLi, এটাকে আমরা গিলম্যান রিয়েজেন্ট বলছি। এটা ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এটাকে বলা হচ্ছে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এটাকে গিলম্যান রিয়েজেন্ট। ঠিক আছে, এটা বারবার লেখার দরকার নেই। ঠিক আছে, আমি এক জায়গায় লিখে দিয়েছি গিলম্যান রিয়েজেন্ট। এবার এটা কি করবে, এটা অ্যানাদার মলিকুল অফ অ্যালকিল হ্যালাইড। এটা একই রকম হতে পারে বা অ্যালকিল হ্যালাইডের আরেকটা যেটা পোর্শন সেটা আলাদাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি যদি এই অ্যালকিল হ্যালাইডটাকে এর সাথে সেম নিই তাহলে প্রতিসম তৈরি করতে পারবো, অপ্রতিসম তৈরি করতে পারবো। তাহলে সেক্ষেত্রে CH3CH2Br নিলাম, আর এখানে আমার CH3 2CuLi নিয়েছি। ঠিক আছে, তাহলে Li নিলে এটার কি, এটার নেগেটিভ পার্ট এটার সাথে যুক্ত হবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে CH3CH2CH3 এটা তৈরি হবে। এখানকার রিয়াকশন তাই বলেছে, এখানে আর ড্যাশ হিসাবে কোনটা নিয়েছি, আর ড্যাশ হিসাবে আমি এই পোর্শনটুকু নিয়েছি, এই পোর্শনটুকু নিয়েছি। ঠিক আছে, আর ড্যাশ হিসাবে কোনটাকে নিয়েছি, CH3CH2 এই পোর্শনটুকুকে নিয়েছি। তাহলে এটা হচ্ছে কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিস তোমাদের অনেক সময় টিকা আকারে আসতে পারে, তখন তোমরা খুব সহজেই রিয়াকশন এখানে যা যা দেখলে যে অ্যালকিল হ্যালাইডের সাথে ধাতব লিথিয়ামের বিক্রিয়ায় অ্যালকিল লিথিয়াম প্রস্তুত করা হয়। অ্যালকিল লিথিয়াম পুনরায় কিউ প্লাস আয়োডাইডের সাথে বিক্রিয়া করে গিলম্যান রিয়েজেন্ট তথা ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট তৈরি হয়। ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট আরেক কোনো অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি করা হয়, অ্যালকেন তৈরি করে। এই প্রসেসটাই হচ্ছে কি নামে পরিচিত, কোরে হাউস সিনথেসিস বা কোরে হাউস সংশ্লেষণ নামে পরিচিত। এখানে আরেকটা লাইন জুড়ে দেবে যে কোরে হাউস সংশ্লেষণ পদ্ধতিটা হচ্ছে অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে খুব একটা ভালো মেথড বা খুব সুন্দর একটা পদ্ধতি। এই অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে কোরে হাউস সংশ্লেষণটি আমরা সহজেই ব্যবহার করতে পারি। এই লাইনটুকু লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে একটি খুব ভালো পদ্ধতি। এটা এইভাবে লিখে দিলে হবে, অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির জন্য, অ্যালকেন প্রস্তুতির জন্য একটি ভালো বা সুবিধাজনক পদ্ধতি। সুবিধাজনক পদ্ধতি, এটাই সুবিধা। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডের বিজারণ। ঠিক আছে, তাহলে বিজারক দ্রব্য হিসাবে আমরা কি ইউজ করব, জিঙ্ক HCl ইউজ করব, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড এবং জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটাকেই অ্যালকিল হ্যালাইড এর বিজারক দ্রব্যে যদি আমরা এগুলো ইউজ করি তাহলে এগুলো আমরা সহজেই কি করতে পারবো, অ্যালকেন প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা স্লাইড ইউজ করি। অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডের বিজারণে আমরা কি ইউজ করব, প্রথমে জিঙ্ক HCl দিয়ে। তাহলে জিঙ্ক HCl দিয়ে যদি আমরা ইউজ করতে চাই তাহলে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নেই, CH3Br। তাহলে এখানে আচ্ছা CH3Cl নিয়ে নি, জিঙ্ক HCl এটা দিয়ে যদি ইউজ করি তাহলে কি হবে,
জিঙ্ক HCl এটা দিয়ে যদি ইউজ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, মিথেন এবং জিঙ্ক ক্লোরাইড পাবো, তাই তো, মিথেন এবং ZnCl2 এইটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যদি মিথাইল ক্লোরাইড জিঙ্ক HCl ইউজ করি তাহলে একই রকম ভাবে CH3 CH2 Cl এটাকে যদি ইউজ করি তাহলে জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, এখানে আরেকটা দেওয়া রয়েছে জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড যদি এটা ইউজ করি তাহলে কি, জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড এই হাইড্রোজেনটাকে এখানে যুক্ত করে দিই, একটা হাইড্রোজেনকে এই কার্বনের সাথে যুক্ত করে দিই, তাহলে এই কার্বনের সাথে যুক্ত করে দিলে কি হয়ে যাবে, CH3 CH3। এইরকম ভাবে অনেক অ্যালকিল হ্যালাইড আছে যেগুলো আমরা নিয়ে কি হয় তার করেসপন্ডিং অ্যালকেন তৈরি করতে পারি। শুধুমাত্র কি হ্যালাইড পোর্শনটা রিপ্লেস হয়ে বা বেরিয়ে গিয়ে সেখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দেবো আমরা, দিয়ে আমরা অ্যালকেন তৈরি করব। ঠিক আছে, এইরকম আমরা অনেক অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন। এবার এগুলো তো আমরা প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করি। যদি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করা রয়েছে, এই পয়েন্টটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখা উচিত যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের বিজারণে আমরা NaBH4 ব্যবহার করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করি না। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করলে কিন্তু অ্যালকেন প্রস্তুত হবে। আমরা যদি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিই, CH3 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 Cl, টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, এটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করাতে যাই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ, রিঅ্যাকশন হবে না। ঠিক আছে, রিঅ্যাকশন হবে না বলতে অ্যালকিন প্রডিউস হবে। অ্যালকিনটা কি, প্রোপিন তৈরি হয়ে যাবে, CH3 CH3 ডাবল বন্ড CH2, এটা তৈরি হয়ে যাবে। যদি আমরা সোডিয়াম বোরহাইড্রাইড NaBH4 সোডিয়াম বোরহাইড্রাইড দিই তখন আইসোবিউটেন তৈরি হবে। কি তৈরি হবে, আইসোবিউটেন। দেখো এসবের তো পার্টিকুলার রিঅ্যাকশন মেকানিজম আছে বা পদ্ধতি আছে, সেক্ষেত্রে এত রিঅ্যাকশন মেকানিজম তোমাদের সিলেবাসেও নেই প্রত্যেকটা রিঅ্যাকশন মেকানিজম জানার বিষয়ে। যেগুলো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মেকানিজম সেগুলো আমি আলোচনা করছি, যেমন ভার্জ বিক্রিয়া রিঅ্যাকশন মেকানিজমটা আলোচনা করলাম, ডিকার্বক্সিলেশন একটা ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, কিন্তু এই রিঅ্যাকশন মেকানিজমটা একটু বড়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাজ আ হাইড্রাইড সোর্স, সোডিয়াম বোরহাইড্রাইড অ্যাজ আ হাইড্রাইড সোর্স, এটাও বিজারক দ্রব্য হিসাবে কাজ করে, এটাও বিজারক দ্রব্য হিসাবে কাজ করে। ঠিক আছে, এগুলো বিজারক দ্রব্য হিসাবে কাজ করে। তাহলে এদের তো নির্দিষ্ট মেকানিস্টিক ওয়ে আছে, পদ্ধতি আছে, তাহলে সেগুলো তোমাদের সবগুলো ডিটেলসে জানার দরকার নেই। যেগুলো পরীক্ষামুখী তোমাদের পরীক্ষার উত্তর করতে সহায়তা করবে সেই মেকানিজমগুলো জানলেই আশা করি অধিকাংশ প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এটা আইসোবিউটেন। বিউটেন, ঠিক আছে। তাহলে বিজারক দ্রব্য যদি হিসাবে আমরা অ্যালকিল হ্যালাইডের বিজারক সরাসরি করে অ্যালকেন প্রস্তুত করতে যাই তাহলে এগুলোর যে কোনো একটা ইউজ করতে পারি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন আমরা প্রস্তুত করব কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তখন আমরা কিন্তু দুটো মেথড, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন করতে পারি, আর একটা কোলবের ইলেকট্রোলাইসিস মেথড রয়েছে। এই দুটো মেথড থেকে আরেকটা রয়েছে লাল ফসফরাস, রেড ফসফরাস এবং HI দিয়ে যদি বিজারণ করি তাহলে অ্যাসিড কনভার্ট হতে পারে অ্যালকেনে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা এই তিনটে মেথড নিয়ে আলোচনা করব। এবার প্রথমে আসি অ্যাসিটিক অ্যাসিডকে। ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা একটা অ্যাসিটিক অ্যাসিড। ডিকার্বক্সিলেশন মেথড নিয়ে আলোচনা করছি। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিঅ্যাকশন করানো হয় তাহলে কি তৈরি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিঅ্যাকশন করলে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হয়, CH3CO-, এই সোডিয়াম অ্যাসিটেটকে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দিস ইজ সোডা লাইম, আমি এখানে এটা লেখা রয়েছে NaOH। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, এগেন আই রিপিট, সেটা হচ্ছে র্যানি নিকেলের ক্ষেত্রে নিকেল এবং অ্যালুমিনিয়ামের অনুপাতটা 9:1 নেওয়া হয়। হ্যাঁ, ওটা আমি দ্রুত বলে ফেলেছি, ওটা 9:1
1 নেওয়া হয়। এগেন আমি বলে দিচ্ছি ওটা 9:1 নেওয়া হয়। এক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা 3:1 নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এটা ডিকার্বক্সিলেশন হয়ে যায়। ডিকার্বক্সিলেশন হয়ে গেলে কি হয়ে যাবে, ডিকার্বক্সিলেশন হয়ে গেলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে যাবে, দিয়ে আমার CH4 তৈরি করবে, মিথেন তৈরি করবে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি রয়েছে যে এইখানে যে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলো, এই সোডিয়াম অ্যাসিটেটটা কি করে, এখান থেকে এই মাইনাসটা আবার এখানে ঘুরে আসে, ঘুরে এসে এটা CH3- হিসাবে বাইরে বেরিয়ে যায়। তাহলে CH3- যে কার্ব অ্যানায়ন হিসাবে কাজ করে। কার্ব অ্যানায়ন কি করে, তো কার্ব অ্যানায়ন তখন আবার একটা এর সাথে রিয়াকশন করে দেয়। এত মেকানিস্টিক আর জানার দরকার নেই, খুব সহজ করে বলে দিই যে এই পদ্ধতিটাতে যেটা হচ্ছে কার্ব অ্যানায়ন তৈরি হয়, সেই কার্ব অ্যানায়ন তৈরির মাধ্যমেই কিন্তু এখানে মিথেন বা ডিকার্বক্সিলেটিং এজেন্ট মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার পরে যে প্রোডাক্টটা হয় সেটা কিন্তু কার্বনায়ন ফরমেশনের মাধ্যমেই হয়, এটা জেনে রাখো। ঠিক আছে, যেমন আরো এক্সাম্পল যদি দেওয়া যায় যে CO-Na+, এটাকে আমি একই রকম ভাবে বেনজোইক অ্যাসিডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তাহলে সোডিয়াম বেনজোয়েট তৈরি হয়। আচ্ছা, এটা আমি দেখিয়ে দিই করে। সোডিয়াম বেনজোয়েট তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, সোডা লাইম দিয়ে যদি আমি ইউজ করি তাহলে ডিকার্বক্সিলেটিং হয়ে যাবে। তাহলে ডিকার্বক্সিলেশন হয়ে গেলে কি হয়ে যাবে, বেনজিন তৈরি হয়ে যাবে, আর এটাকে আমরা গোল করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডিকার্বক্সিলেশন। এবার আমি এখানে অ্যালকাইল পোর্শনটা কি নিয়েছি, তার উপরও করেসপন্ডিং অ্যালকেন তৈরি হবে। খুব সহজ হিসেব, আমি যদি এই আরটাকে পরিবর্তন করে এখানে CH3 CH2 CO-Na+ নিই, তাহলে এখান থেকে যদি ডিকার্বক্সিলেশন করি সোডা লাইম দিয়ে, তাহলে কি তৈরি হবে, তৈরি হবে CH3 তৈরি হবে। এটা খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা রিঅ্যাকশনস হচ্ছে যে কোলবের্ট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে, কোলবের্ট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কি করি, যে সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে প্ল্যাটিনাম তড়িৎ দ্বারে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, সেক্ষেত্রে আমরা একটা অ্যালকেন পাই। এটা হচ্ছে আচ্ছা, কোলবের্ট তড়িৎ বিশ্লেষণে আমরা এর আগে দেখলাম যে ওটা সোডিয়াম সল্ট থেকে করছি। এক্ষেত্রে সোডিয়াম এবং পটাশিয়াম দুটো সল্টই ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা দুটো সল্ট ইউজ করে এখানে আমরা মূলত পটাশিয়াম নিয়ে আলোচনা করব। এটা একটা ইলেকট্রোলাইসিস মেথড, এটাকে কি বলা হচ্ছে, আমি লিখেছি কোলবের্ট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এই কোলবের্ট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা তড়িৎ বিশ্লেষণ প্ল্যাটিনাম ওয়্যার ইউজ করব, এবং সেই প্ল্যাটিনাম ওয়্যার ইউজ করে কি হচ্ছে যে অ্যাসিডের যে কোনো সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে আমরা অ্যালকেনে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু ইলেকট্রোলাইসিস করছি, তড়িৎ বিশ্লেষণ করছি, তাহলে এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ যারা পড়েছো ইলেকট্রোলাইসিস বা হয়তো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এও রয়েছে, তো সেক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোডে কি কি রিয়াকশন হয় এটা জানতে হবে। তাহলে এই রিয়াকশনটা আমার অ্যালকেন যেটা প্রস্তুত হবে সেটা হচ্ছে অ্যানোডে অ্যালকেন প্রস্তুত হবে, এই রিয়াকশনটা হবে অ্যানোডে। ঠিক আছে, আর এইটা হবে ক্যাথোড রিয়াকশন। কি হবে, ক্যাথোড রিয়াকশন, এটা হবে ক্যাথোড রিয়াকশন। এবার তাহলে কি প্রস্তুত হবে, বিক্রিয়ার ক্রিয়া কৌশলে যাওয়ার আগে আমি এখানটায় কিছু এক্সাম্পল দেখাই। আমি একটা অ্যাসিড নিলাম CH3COO কে পটাশিয়াম অ্যাসিটেট 2 মলিকুল, এটার যদি প্ল্যাটিনাম কি বলবো ইলেকট্রোড, প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিয়েছি, তড়িৎদ্বারকে ইংরেজিতে ইলেকট্রোড বলে, দিয়ে এটাকে তড়িৎ বিশ্লেষণ করছো, ইলেকট্রোলাইসিস করছো, তড়িৎ বিশ্লেষণ।
তাহলে তড়িৎ বিশ্লেষণ করা হলে কি হবে, তড়িৎ বিশ্লেষণ করা হলে এই যে CH3 তৈরি হবে, ইথেন তৈরি হলো। এখন এর মেকানিস্টিক কোর্সটা কি, মেকানিস্টিক কোর্সটা হচ্ছে যে আমরা এখানে একটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। প্রথমত আমরা দেখতে পেলাম যে CH3CO মাইনাস K প্লাস, তাহলে আমরা এটাকে CH3CO, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এই ইলেকট্রনে আমরা ওভারঅল যে রিয়াকশনটা দেখলাম আগের স্লাইডে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেট 2 মোল নিয়েছি, তাহলে 2 মোল নিলে এখান থেকে কি হচ্ছে যে পটাশিয়ামটা যেহেতু বাইরে বেরিয়েছে, তাহলে পটাশিয়ামটা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের মাধ্যম দিয়ে জমা হয়েছে। এবার এক্ষেত্রে ইলেকট্রনটা এক্ষেত্রে জমা হয়ে গেলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে CH3CO, ঠিক আছে। এবার এক্ষেত্রে এটা এইভাবে বাইরে বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি CH3 ডট। আচ্ছা, মেকানিজমের এই জায়গাটাতে যেটা হচ্ছে একটা ইলেকট্রন গেছে, তার মানে এটার একাধিক মেকানিস্টিক কোর্স আছে। আমি ফ্রি রেডিক্যাল যেটা মেকানিস্টিক কোর্স সেটা নিয়ে আলোচনা করছি। এটা CO ছিল, এবার এখানে একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, মানে এটাকে ইলেকট্রন ডট করে দিলাম আমি, ঠিক আছে। এটাকে ইলেকট্রন ডট আকারে করছি, ঠিক আছে, এটা ইলেকট্রন ডট। এবার এটার যেহেতু হোমোলিটিক ফিশন হবে, তাহলে এটার হোমোলিটিক ফিশন হলে কি হবে, এরকম হবে। তাহলে এটার আলটিমেট CH3C, সরি, আর এখানে হচ্ছে CH3 ডট হবে, এটা CH3 ডট হলো, আর এখানে কি তৈরি হলো, C ডাবল বন্ড তৈরি হলো, কারণ এখানকার ডটটা আর এই ডটটা কি হয়ে যাবে, একটা ডাবল বন্ড তৈরি করে দেবে, এটা কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। এবার এই CH3 ডটটা কি করবে, CH3 ডটটা ওটা আর একটা মলিকুলার CH3 ডটের সাথে রিয়াকশন করবে, দিয়ে আমার কি করবে, ইথেন তৈরি করবে। তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম বলতে আমি আরেকটু সহজ করে বলে দিই, হচ্ছে যে এক্ষেত্রে যে এটা পটাশিয়াম আয়নটা বাইরে বেরিয়ে গিয়ে কি হয়, যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনে একটা অতিরিক্ত এক্সেস ইলেকট্রন গিয়ে এটা একটা ইলেকট্রন ডটে পরিণত হয়, ঠিক আছে। এবার এই ইলেকট্রন ডটে গিয়ে কি হয়ে যাচ্ছে, ইলেকট্রন ডটে গিয়ে আমার এই জায়গাটাতে যেটা হচ্ছে যে সিসি বন্ডের হোমোলিটিক ফিশন হচ্ছে। হোমোলিটিক ফিশন হয়ে গেলে কি হচ্ছে, একটা ইলেকট্রন এইদিকে যাবে, একটা ইলেকট্রন এইদিকে যাবে, ইলেকট্রনের সুষম বন্টন হবে। তাহলে ইলেকট্রনের সুষম বন্টন হলে কি হয়ে যাবে, ইলেকট্রন ডট একটা এইদিকে এলো, তাহলে একটা ইলেকট্রন ডট আগে থেকে আছে, তাহলে দুটো ইলেকট্রন মিলে কি একটা বন্ড তৈরি হয়, একটা বন্ড আগে থেকে ছিল, তাহলে এটা CO হয়ে গেল, আর আগে থেকে এটা C ডাবল বন্ড ও ছিল, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে C ডট থাকলো, তাহলে ফ্রি রেডিক্যাল থাকলো। তাহলে ফ্রি রেডিক্যাল আরেক অণু যেহেতু সোডিয়াম অ্যাসিটেট বা পটাশিয়াম অ্যাসিটেট থাকে, সে আরেক অণু সোডিয়াম বা পটাশিয়াম অ্যাসিটেটের অ্যালকাইল পার্টটার ইলেকট্রন ডট যেটা বা ফ্রি রেডিক্যাল যেটা, সেটা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হবে, আবার অ্যালকেন তৈরি করবে, ঠিক আছে। এরপর কোলবের তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য, যে এখানে মিথেন প্রস্তুত করা যাবে না। কি প্রস্তুত করা যাবে না, মিথেন প্রস্তুত করা যাবে না, মিথেন প্রস্তুত করা যায় না, এটা 1 নাম্বার। তারপর যেটা হচ্ছে যে সুষম অ্যালকেন প্রস্তুতির জন্য এটা একটা ভালো প্রসেস, সুষম অ্যালকেন প্রস্তুতির জন্য ইহা একটি ভালো পদ্ধতি, তারপরে এক্ষেত্রে সাইক্লিক যৌগ তৈরি করা সম্ভব হয়। কোলবের তড়িৎ বিশ্লেষণ থেকে সাইক্লিক যৌগ তৈরি করা সম্ভব হয়।
এই সব এই তিনটে মেজর পয়েন্ট। আরেকটা হচ্ছে যে 2 × n-1 সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট, কোলবের্ট তড়িৎ বিশ্লেষণের সীমাবদ্ধতা, লিমিটেশনস কি কি? লিমিটেশনস হচ্ছে, আমি একটা রিঅ্যাকশন দিয়ে বোঝালে বুঝতে পারবে যে কোলবের্ট তড়িৎ বিশ্লেষণের সীমাবদ্ধতাটা কি। যেটা হচ্ছে যে আগেই বললাম এক্ষেত্রে মিথেন প্রস্তুত করা যায় না, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মিথেন প্রস্তুত করা যায় না। অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির জন্য এটি ভালো পদ্ধতি নয়। কেন? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। সাপোজ RCOO- এখান থেকে আবার R-CO-, প্ল্যাটিনাম ইলেকট্রোলাইসিস করছি, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণটা করছি, তাহলে এখানে কি আর 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 ড্যাশ যদি সেম না হয়, দুটো ডিফারেন্ট পার্ট হয়, তাহলে কি এক্ষেত্রে আমি অপ্রতিসম অ্যালকেন প্রস্তুত করলে কি আমার লুক লাইক ভার্জ রিঅ্যাকশন, ভার্জ বিক্রিয়ার মতোই মিক্সচার অফ অ্যালকেন তৈরি হবে। তাহলে আর আর ড্যাশ এটা মেন, এবারে নিজস্ব এই আর এর নিজস্ব একটা প্রোডাক্ট তৈরি হবে, তাহলে আর আর হয়ে গেল, আর আর ড্যাশের নিজস্ব একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এই যে প্রোডাক্টগুলো তৈরি হলো, এই মিক্সিং অফ প্রোডাক্টগুলোকে কি হয়, যে ইলেকট্রোলাইসিস পদ্ধতি থেকে এটাকে সেপারেশন করা খুব দুঃসাধ্য হয়ে পড়ে। ওই কারণে কি হয়, যে আমরা মিক্সচার অফ প্রোডাক্ট পেয়ে যাওয়ার কারণে কি হয়, অপ্রতিসম অ্যালকেন আমরা এখানটায় প্রস্তুত করতে পারি না। এই কারণে অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এটা একটা ভালো পদ্ধতি নয়। প্রতিসম অ্যালকেন প্রস্তুতির জন্য এটা ভালো পদ্ধতি, যেহেতু মিক্সচার তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট খুব একটা ভালো ইল্ড পাই না। তাহলে আজকে এই পর্যন্ত হাইড্রোকার্বনের ক্লাস ছিল। হাইড্রোকার্বনের যতগুলো কেমিক্যাল রিঅ্যাকশনস ছিল, আরো কিছু বাকি রয়েছে, সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই। যতগুলো রিঅ্যাকশন মেকানিজম, তারপর যে সব রিঅ্যাকশন গুলো নিয়ে আলোচনা করা হলো, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক অনুশীলনের বিভিন্ন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করতে পারবে। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।